সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক মার্কিন ডলারের যে ক্রলিং পেগ মেকানিজম চালু করা হয়েছে, যেটা এতদিন যেটা নির্ধারিত একটা ডলারের রেট বেঁধে দেওয়া ছিল বাংলাদেশ ব্যাংক থেকে, সেখান থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যেটা চালু করেছে ক্রলিং পেগ মিড রেট সিপিএমআর, যেটা 117 টাকা পার ইউএস ডলার, এই মর্মে এটি নির্ধারণ করা হয়েছে। এবং এই 117 টাকা বা তার কাছাকাছি দরে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা স্পট পারচেজ বা সেল বা ইন্টারব্যাংক ডিলিং এগুলোর জন্য এই রেট বা তার অ্যারাউন্ড কাছাকাছি রেটে তারা এগুলো সেল বা পারচেজ করতে পারবে কাস্টমারদের কাছে। তো ডলারের এই নতুন ক্রলিং পেগ সিস্টেমের কারণে বলা হচ্ছে যে আমদানিকারকদের আমদানি ব্যয় বাড়বে, আবার বলা হচ্ছে রপ্তানিকারকদের রপ্তানি আয়ও বাড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলা হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে, আপনারা যারা বাংলাদেশে সাধারণ চাকরিজীবী আছেন, সরকারি বা বেসরকারি চাকরিজীবী যারা আছেন, যারা মাস শেষে বেতন পান টাকায়, ডলারে বা কোনো ফরেন কারেন্সিতে না, তাদের আসলে এই ডলারের এই ক্রলিং পেগ মেকানিজমের কারণে বেনিফিট কি, সেটা একটা প্রশ্ন। তো বিষয় হচ্ছে, যারা বাংলাদেশি সাধারণ চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু এই ডলারের নতুন ক্রলিং পেগ সিস্টেম থেকে লফুল ওয়েতেই বেনিফিট নেয়ার একটা সুযোগ আছে। এবং পাশাপাশি যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদেরও কিন্তু ডলারের এই নতুন ক্রলিং পেগ সিস্টেম থেকে তাদেরও কিন্তু লফুল ওয়েতেই বেনিফিট নেয়ার সুযোগ আছে। এবং কিভাবে যারা আমাদের দেশে বাংলাদেশি যারা আছেন, যারা নিবাসী বাংলাদেশি চাকরিজীবী আছেন, যারা মাস শেষে টাকায় বেতন পান, তারা কিভাবে ডলারের এই ক্রলিং পেগ সিস্টেমের বেনিফিট নিবেন সেটাও আমি এই ভিডিওতে বলছি। আবার যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কিভাবে ডলারের এই নতুন ক্রলিং পেগ সিস্টেম থেকে বেনিফিটেড হবেন, আদার দ্যান দ্য রেমিটেন্সের হিসাবটা ছাড়া, সেটা ভিন্ন বিষয়, সেই বিষয়টাও আমি আজকের ভিডিওতে আলোকপাত করব। আচ্ছা, প্রথমে আসি যারা নিবাসী বাংলাদেশি আছেন, বাংলাদেশের ভিতরে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, যারা মাস শেষে টাকায় বেতন পান, তারা কিভাবে এই মার্কিন ডলারের ক্রলিং পেগ সিস্টেমের যে নতুন রেট হঠাৎ করে 110 টাকা থেকে 117 টাকা করে দেওয়া হয়েছে, 7 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এক দফায়, এখান থেকে আপনি বিধিসম্মত উপায় কিভাবে বেনিফিটেড হতে পারেন। তো যারা আমাদের রেসিডেন্ট বাংলাদেশি আছেন, চাকরিজীবী, তো তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা অনেকেই কিন্তু অতীতে বিদেশ সফর করেছেন, ম্যাক্সিমামই করেছেন। তো করার পরে যেটা হচ্ছে যে আপনাদের সাথে কিন্তু কিছু ক্যাশ ইউএস ডলার থাকে বা ইউরো থাকে বা রুপি থাকে বা অন্য কোনো ফরেন কারেন্সি থাকে। তো ম্যাক্সিমামই যেটা করে যে ফরেন কারেন্সিটা ক্যাশে নিয়ে আসার পরে হয়তো কিছু আনইউজড ক্যাশ থেকে যায়। তো থাকার পর আমরা অধিকাংশই যেটা করি যে বাসায় রেখে দেই, বাসার আলমারিতে ওই ক্যাশ ডলারগুলো বা ক্যাশ ফরেন কারেন্সি গুলো কিন্তু পড়ে থাকে, হয়তো পরে যখন ফরেন ট্যুরে যাব তখন হয়তো ওগুলো আমরা বের করি। আবার অনেকে আছে এর একটা অংশ হয়তো ব্যাংকে বা মানি এক্সচেঞ্জার থেকে এটা সেল করে টাকায় ভাঙিয়ে নিচ্ছে, আবার অনেকে আছে সেটাও করে না, ফরেন কারেন্সিটা ক্যাশ এটা বাসার আলমারিতে রেখে দেয়। তো যাদের ক্ষেত্রে এরকম ফরেন কারেন্সি আছে, আপনাদের ক্যাশ বাসায় রেখে দিয়েছেন, আমি তাদের ক্ষেত্রে বলছি যে বাংলাদেশের শিডিউল ব্যাংকগুলোতে আরএফসিডি নামে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, আরএফসিডি। যে কোনো রেসিডেন্ট বাংলাদেশি কিন্তু ফরেন কারেন্সিতে এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। তো আপনার বাসায় যদি লেটসে 1,000 ইউএস ডলার ক্যাশ পড়ে থাকে, তাহলে ওই 1,000 ইউএস ডলার ক্যাশটা আপনি বাসায় না রেখে যে কোনো একটা শিডিউল ব্যাংকে গিয়ে, বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ওই একটা আরএফসিডি অ্যাকাউন্ট ওপেন করে ওই 1,000 ইউএস ডলার ওখানে ডিপোজিট করেন। তো ডিপোজিট করলে যেটা হবে যে মিনিমাম 1 মাস যদি আপনি ওই 1,000 ইউএস ডলারটা ওখানে ওখানে ডিপোজিটটা করে রাখেন, তা 1 মাস ক্রস করে গেলেই আপনাকে কিন্তু বেশ চড়া হারে কিন্তু সুদ দেওয়া শুরু হবে, অর্থাৎ 6.8% এখন যেটা দেয়া হচ্ছে, 6.8% ইন্টারেস্ট রেট পার ইয়ার। এটার এগেনস্টে আরএফসিডি তে মিনিমাম 1 মাস ডিপোজিট রাখলে এটি আপনি পাচ্ছেন। তো কাজে এখানে যেটা সুবিধা হচ্ছে যে লেটসে এই ক্রলিং পেগের আগে যারা 1,000 ডলার রেখেছিল, তখন কিন্তু ব্যাংকের হিসাবে 1,000 ডলার মানে ছিল ওই 110 টাকা রেটে 1,10,000 টাকা। তো 1,10,000 টাকা হিসাবে ওইটার উপর 6.8% হারে ইন্টারেস্ট যোগ হচ্ছে প্রতি বছর। তাহলে 1,000 ডলার রাখলে সে বছর শেষে ইন্টারেস্ট পাচ্ছে 68 ডলার। তাহলে এই ক্রলিং পেগের আগে ওই 1,000 ডলার যেটা, ওই 1,000 ডলারটা ছিল 1,10,000 টাকা, আর বছর শেষে সুদ 68 ডলার, ওটা হচ্ছে 7,400 টাকা।
কিন্তু হঠাৎ করে যখন এই ডলারের রেটটা 117 টাকা হয়ে গেল, তখন যেটা হলো ওই 1,000 ডলার 1,000 ডলারই আছে, কিন্তু ওইটার ইকুইভ্যালেন্ট টাকার মূল্যটা কিন্তু হয়ে গেল 1,17,000 টাকা। অর্থাৎ 1,10,000 টাকা থেকে 1,07,000 টাকা বেড়ে এটা 1,17,000 টাকা হয়ে গেল। আবার ওই 68 ডলার যেটা সে মুনাফা পেয়েছে বার্ষিক সুদ, সেটাও কিন্তু 7,400 টাকার পরিবর্তে 1 লাফে হয়ে গেল 7,900 টাকা, যেহেতু ওই 110 টাকা থেকে রেটটা বেড়ে হঠাৎ করে 117 টাকা হয়ে গিয়েছে। তো কাজে আপনার 1,000 ডলার কিন্তু 1,000 ডলারই আছে, 68 ডলার 68 ডলারই আছে, কিন্তু যেহেতু রেটটা হঠাৎ বেড়ে গিয়েছে, যার কারণে ওটা আনুপাতিক হারে কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টও যেমন বেড়েছে 1,000 ডলারের বিপরীতে 7,000 টাকা বেড়েছে, আবার 68 ডলার যেটা মুনাফা আপনি পেয়েছেন সেটারও কিন্তু অ্যামাউন্টটা বেড়েছে, যেহেতু রেটটা বেড়ে গিয়েছে, সেটাও অ্যারাউন্ড 500 টাকা বেড়ে গিয়েছে। তো কাজেই আপনি যদি এখনো যদি ডলারটা আপনি ডিপোজিট করে রাখেন, আপনার 1,000 ডলার মানে 1,17,000 টাকা, কিছুদিন পর ওটা যদি 120 টাকা হয়ে যায়, 125 টাকা হয়ে যায়, তখন আপনারও কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টের ইকুইভ্যালেন্ট টাকার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1,20,000 টাকা বা 1,25,000 টাকা। অর্থাৎ খুব দ্রুতই কিন্তু আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে। আবার এইটার উপর যখন মুনাফা যোগ হচ্ছে বা সুদ যোগ হচ্ছে, সেই সুদও যখন 120 দিয়ে বা 125 দিয়ে গুণ করা হচ্ছে, সেটাও কিন্তু আনুপাতিক হারে কম্পাউন্ড আকারে বাড়তে থাকছে। তো যার কারণে ক্রলিং পেগের এই নতুন ডলারের বেনিফিটটা যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারাও নিতে পারেন, যারা রেসিডেন্ট বাংলাদেশি আছেন তারা এই আরএফসিডি অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন। আর যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় কমন, যে রেমিটেন্স আপনি যদি ব্যাংকিং চ্যানেলে পাঠান, আগে হয়তো 110 টাকা রেটে আসতো বা এখন 117 টাকা রেটে আসবে, সেটা একটা কমন বিষয়। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে যে রেমিটেন্স আপনি যখন বাংলাদেশে পাঠাচ্ছেন সেটা কিন্তু টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে। আপনি ব্যাংকিং চ্যানেলে যদি 1,000 ডলার পাঠান, সেটা আপনার বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার পরিবারের কাছে যেই ব্যাংক অ্যাকাউন্টে আছে, ওটা কিন্তু আগে 1,10,000 টাকা আসতো, এখন 1,17,000 টাকা আছে, কিন্তু ওটা কিন্তু টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু ডলারে কনভার্ট করার বা ডলারে রিটেইন করার কোনো সুযোগ নেই। রেমিটেন্স আসছে মানেই ওটা টাকা অ্যাকাউন্টে যোগ হচ্ছে। আচ্ছা, তো এখন এই পরিস্থিতির একটা বেনিফিট হতে পারে যে এনএফসিডি একটা অ্যাকাউন্ট আছে, নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, এনএফসিডি অ্যাকাউন্ট। জাস্ট এটা আরএফসিডিরই অপোজিট। আরএফসিডি হচ্ছে যারা রেসিডেন্ট বাংলাদেশি, এনএফসিডি হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশি, তাদের জন্য এটি। তো এনএফসিডি তো একই হিসাব। এনএফসিডিও আপনি বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংকে একটা এনএফসিডি অ্যাকাউন্ট যারা প্রবাসী বাংলাদেশি আছেন ওপেন করে সেখানে মিনিমাম 3 মাসের জন্য যদি ফিক্সড ডিপোজিট করে রাখেন, লেটসে 1,000 US ডলার করলে রাখলেই আপনি ওই 6.8% হারে ইন্টারেস্ট পাবেন। এবং এখানে বেনিফিট হচ্ছে যে ডলারের রেট 110 ছিল, 117 হয়ে গেল, ভবিষ্যতে যদি 120 হয়, 125 হয়, অটোমেটিক আনুপাতিক হারে ডলারের এগেনস্টে আপনার টাকার পরিমাণটা বাড়তে থাকবে। তো এইভাবে আপনি বেনিফিট পাবেন। আবার যদি 5 বছর রাখেন আপনি এনএফসিডিতে, তাহলে 8.5%-এর উপরে এখন বার্ষিক ইন্টারেস্ট দেওয়া হচ্ছে এনএফসিডির ক্ষেত্রে। তো কিন্তু আপনি যদি এটা রেমিটেন্স আকারে টাকায় পাঠিয়ে দেন, তাহলে আজকে 1,000 ডলার মানে 1,17,000 টাকা, ইটস ফাইন। ওই 1,17,000 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকবে। আপনি যদি আহ, আরো 6 মাস পরে আহ, আসেন, তখন কিন্তু ওই 1,17,000 টাকা 1,17,000 টাকায় থেকে যাচ্ছে। কিন্তু আপনি যদি 1,000 ডলার রাখেন টাকায় না পাঠিয়ে, রেমিটেন্স এনএফসিডিতে যদি রাখেন, তাহলে আজকে 1,17,000 টাকা, কিন্তু 6 মাস পরে যদি লেটস এটা 125 টাকা ডলারের রেট হয়ে যায়, তখন অটোমেটিক আপনার ওই 1,17,000 টাকা কিন্তু হয়ে যাচ্ছে 1,25,000 টাকা। সো উইদাউট ডুইং এনিথিং আপনি অটোমেটিক 8,000 টাকার একটা জাম্প পেয়ে যাচ্ছেন, যদি আপনি এনএফসিডিতে ইউএস ডলারে এই ফিক্সড ডিপোজিটটা করেন। কিন্তু যদি টাকায় করেন তাহলে তাহলে কিন্তু আর আপনার এই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে না, কারণ টাকায় ওই দিনের রেট যেটা ওইটাই। তখন ডলারের রেট ভবিষ্যতে বাড়লেও ওইটার বেনিফিট কিন্তু আপনি টাকার হিসাবে আর পাচ্ছেন না। তো কাজেই যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের জন্য আরএফসিডি অ্যাকাউন্ট সম্ভব না, তবে যেটা এনএফসিডি সেটি আপনি করতে পারেন। বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নেই, মোটামুটি ইন্টারেস্ট রেট সবই একই, শুধু আরএফসিডি তে বলা হয়েছে মিনিমাম 1 মাসের জন্য রাখতে হবে ডিপোজিট, আর এনএফসিডি তে বলা হয়েছে মিনিমাম 3 মাসের জন্য রাখতে হবে। 2 মাসের একটা পার্থক্য আছে, এটা ছাড়া ইন্টারেস্ট রেট কিন্তু উভয় ক্ষেত্রেই সমান। বরং এনএফসিডি তে কিছু বাড়তি সুবিধা দেওয়া আছে, যেমন 5 বছর পর্যন্ত রাখলে সেটা 8.5% ইন্টারেস্ট রেট, কিন্তু আরএফসিডির ক্ষেত্রে আবার ওভাবে কিছু বলা নেই 5 বছর, এখানে বলা হচ্ছে মিনিমাম 1 মান্থ অর অ্যাবাভ। তো কাজেই যারা আমাদের নিবাসী বাংলাদেশি বা রেসিডেন্ট বাংলাদেশি আছেন, যারা আমরা বাংলাদেশের সাধারণ সরকারি বা বেসরকারি চাকরি করি, মাস শেষে টাকায় বেতন পাই, তারা কিন্তু আরএফসিডি অ্যাকাউন্টে ডিপোজিটের মাধ্যমে এই ক্রলিং পেগ ডলারের বেনিফিটটা নিতে পারেন। যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কিন্তু রেমিটেন্স টাকায় না পাঠিয়ে যদি এনএফসিডি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ইউএস ডলারে বা অন্য কোনো অ্যাপ্রুভ ফরেন কারেন্সিতে ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাহলে কিন্তু ডলারে আপনার মুনাফাও আসতে থাকবে। আবার যখন
ক্রলিং পেগের সিস্টেমে বা মার্কেট বেস রেটের কারণে ডলারের বিপরীতে টাকার যেই রেটটা বাড়তে থাকবে, তখন অটোমেটিক আপনার ওই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটাও হতে থাকবে। বি ফিনান্সিয়ালি লিটারেট, ইনভেস্ট ওয়াইজলি।